সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আরআরবি গ্রুপ ডি সায়েন্সের সেল বায়োলজি করাবো। ঠিক আছে, সেল বায়োলজির বিভিন্ন কোশ্চেন আজকে সলভ করাবো। তো তোমরা যারা আগামী গ্রুপ ডি এবং টেকনিশিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আমাদের প্রথমে আমাদের সেল পড়ার আগে আমি একটু চাই যে তোমাদের একটু সেলের স্ট্রাকচারটা দেখাতে। অ্যানিমাল সেলের স্ট্রাকচার তোমরা একটু দেখে নাও। দেখো এখানে আমি এটা জেমিনাই দিয়ে করেছিলাম এই ছবিটা, বাট এখানে কিছু কিছু ভুল করেছে বলে আমি কেটে দিয়েছি এখানে। তো যেখানে যেখানে যেগুলো ঠিক দিয়েছে বা যেটা সঠিক সেটা আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কোষ পর্দা, সবচেয়ে বাইরের যে পর্দা তাকে বলা হয় কোষ পর্দা। কোষ পর্দা কী দিয়ে তৈরি? কোষ পর্দা লিপোপ্রোটিন দিয়ে তৈরি। ওকে, লিপোপ্রোটিন দিয়ে তৈরি। এরপরে আছে সাইটোপ্লাজম, ভিতরে যেই থলথলে অংশটা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে মাঝখানে এই যে নিউক্লিয়াসের চারিপাশে এগুলো হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন। এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন, এগুলোকে নিউক্লিয়াস মেমব্রেন বলা হয়। ঠিক আছে, এর পাশাপাশি আছে নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসের মাঝখানে দেখতে পাচ্ছ গাঢ় যে কালো অংশ, এটাকে বলা হয় নিউক্লিওলাস। তারপর হচ্ছে কোমাটিন তন্তু। কোমাটিন তন্তু কিন্তু এই যে চুলের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হয় কোমাটিন তন্তু। এরপরে আছে আমাদের কোষের শক্তিঘর, যেটা হচ্ছে এটিপি উৎপাদন কেন্দ্র, তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এরপরে কোষপর্দা সাইটোসোল, এটা কোষপর্দা সাইটোসোল বাদ দাও। আর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমাদের নিউক্লিয়াসের পাশেই থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ থাকে। এরপরে আছে সাইটোপ্লাজমের সাইটোসল কাকে বলা হয় আর সাইটোপ্লাজম কাকে বলা হয়? সাইটোপ্লাজমেরই ভিতরেই সাইটোসল থাকে। ঠিক আছে, বিভিন্ন অঙ্গাণু বাদ দিলে তখন কিন্তু সাইটোসল পড়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো রাইবোজোম আছে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, যেটা তোমার এসিআর এর সাথে যুক্ত হয়ে, অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে আর অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। এরপরে আছে সেন্ট্রোজোম, যেটা কোষ বিভাজনে সাহায্য করে। তারপরে আছে লাইসোজোম। লাইসোজোম কি করে? লাইসোজোমকে তোমরা সবাই জানো আত্মঘাতী থলি বলা হয় কোষের, কারণ লাইসোজোমের ভিতরে এমন এনজাইম থাকে, এমন ডাইজেস্টিভ এনজাইম থাকে যেটা তোমাদের কোষকে পুরো নষ্ট করে দিতে পারে। সেই জন্য কোষকে আত্মঘাতিক থলি বলা হয় কোষের লাইসোজোমকে। ঠিক আছে, এরপরে দেখো গলগি কমপ্লেক্স আছে। গলগি কমপ্লেক্স কি জিনিস? গলগি কমপ্লেক্স হচ্ছে প্যাকেজিংয়ে সাহায্য করে। ধরো তোমার কোষের বাইরে অন্য কোষে কোনো একটা জিনিস লাগবে, কোনো প্রোটিন লাগবে যেটা ওই কোষে সৃষ্টি হয়নি বাট এই কোষে তৈরি হয়েছে, তাহলে সেই কোষে পরিবহন করানোর জন্য প্যাকেজিং করতে হয়। প্যাকেজিং না করলে কিন্তু সেই কোষের সেল মেমব্রেন গ্রহণ করবে না। ঠিক আছে, যেহেতু সেল মেমব্রেন কি অর্ধবেদ্য পর্দা, সেই জন্য আমাদের প্যাকেজিং করতে হয়। ওর প্যাকেজিং করার কাজ করে গলগি কমপ্লেক্স। এরপরে দেখো আবার মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত করে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা সেলের স্ট্রাকচারটা বুঝে গেলে। এবার এখান থেকে চলো গ্রুপ ডিতে দেখি কোন কোন কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করবো। চলো প্রথমে আমি ছবিটা হাঁটিয়ে দিই। দেখো এখানেই কোশ্চেন চলে এসছে। প্রথম কোশ্চেন আমাদের, কোনটি কোষের আত্মঘাতিক থলি বা সুসাইডাল ব্যাগ নামে পরিচিত? একটু আগে বললাম, যার ভিতরে ডাইজেস্টিভ এনজাইম থাকে আর যে কোষটাকে পুরোটা নষ্ট করে দিতে পারে তার নাম হচ্ছে লাইসোজোম, যেটা এক পর্দা বিশিষ্ট। ঠিক আছে, লাইসোজোমের কিন্তু একটাই পর্দা আছে, এক পর্দা বিশিষ্ট লাইসোজোম। ওকে, এর মধ্যে কি থাকে? এর মধ্যে হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম থাকে। এরপরে আছে ইউক্যারিওটিক কোষের নিচের কোন অঙ্গাণুটি আত্মঘাতিক থলি বলা হয়? সেম কোশ্চেন ইউক্যারিওটিক কোষেরও যা, প্রোক্যারিওটিক কোষের যা। ইউ মানে কি? ইউক্যারিওটিক কোষ মানে নিউ। নিউ ক্যারিওট মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নতুন যে সেল। দুই রকম কোষ আছে, একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক। মনে রাখবো প্রোক্যারিওটিক PRO প্রথমে আছে প্রো, আর ইউক্যারিওটিক প্রথমে আছে ইউ। ঠিক আছে, ইউ থেকে মনে রাখবা নিউ নতুন সেল মানে আধুনিক সেল যেগুলো, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক। আর প্রো মানে হচ্ছে পুরনো। পুরনো মানে আগে যেটা ছিল, অনুন্নত যেটা, সেটা হচ্ছে আগে যেটা ছিল বলতে আমাদের পৃথিবী সৃষ্টির প্রথম দিকে যেই কোষগুলো তৈরি হচ্ছে এক কোষ, সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক। আর আধুনিক যত হয়েছে, মানে পৃথিবী যত বয়স বেড়েছে আধুনিক হচ্ছে কোষগুলো, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কি করে চিনবা? প্রোক্যারিওটিক বলতে তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবা, প্রোক্যারিওটিক বলতে ওই কোষের ভিতরে কোনো অঙ্গাণুর কোনো রকম কোষ পর্দা থাকে না। মানে কোষ পর্দা বলতে কি, তার বাইরের কোনো লেয়ার থাকে না, কোষ পর্দা থাকে না বলা ভুল। কোনো কোনো অঙ্গাণুর, কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে সেই অঙ্গাণু বা অর্গানিলগুলোর মধ্যে কোনো পর্দা থাকে না। ঠিক আছে, কোনো লেয়ার থাকে না। বাট ইউক্যারিওটিকের মধ্যে লেয়ার থাকে।
সেটা একটা লেয়ারও হতে পারে, দুটো লেয়ারও হতে পারে ইউক্যারিওটিকের ক্ষেত্রে, কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে কোনো লেয়ার থাকে না। এটা হচ্ছে প্রোক্যারিওটের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কি হবে? এই প্রশ্নটা সেম আনসার হবে, লাইসোজোমকেই কোষের মানে ইউক্যারিওটিকের আত্মঘাতিক থলি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে 3 দাগ, নিচের এ এবং বি দুটি কোষ বিভাজনের ধরন দেখানো হলো। তাহলে এই দুটো ছবি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে। কোষ বিভাজনের প্রকারভেদ, তাহলে এখানে কোষ বিভাজন কেমনভাবে হচ্ছে, এখানে দেখো কোষ বিভাজন থেকে কোশ্চেন দিয়েছে, মাইটোসিস আর মিওসিস দুই রকম কোষ বিভাজন হয়। মাইটোসিসে কেমন হয়? মাইটোসিসে তোমাদের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, অর্থাৎ 46টা থাকে, বিভাজনের আগেও 46টা, বিভাজনের পরেও কিন্তু 46টা থাকে। কিন্তু মিওসিসে বিভাজনের আগে কটা থাকে? 46টাই থাকে, কিন্তু বিভাজনের পরে কিন্তু 23টা হয়ে যায়। ঠিক আছে। আর এখানে 4টে কোষ সৃষ্টি হয়, একটা কোষ থেকে 4টে কোষ সৃষ্টি হয় কোথায়? মিওসিসে। আর একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হয়, সেটা হচ্ছে মাইটোসিসে। তার মানে এটা বুঝতে পারছো, এটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে। আর বিটা বুঝতে পারছো মিওসিস। ঠিক আছে। তাহলে এখন অপশানগুলো দেখো, প্রথমে মাইটোসিস মিওসিস, প্রথমটা কাটা চলে যাবে, তারপরে মাইটোসিস মিওসিস, তাহলে লাস্টেরটাও কিন্তু কাটা চলে যাবে। তাহলে বি আর সির মধ্যে কোনো একটা হবে। এবার দেখো, গ্যামেট তৈরির জন্য জনন কোষে মিওসিস ঘটে। এবার মিওসিস কখন ঘটে মনে রাখবা, মিওসিস ঘটে সবসময় গ্যামেট কোষে, অর্থাৎ স্পার্ম এবং ওভামের মধ্যে কিন্তু মিওসিস ঘটে, যাতে সেখানে 23টা করে ক্রোমোজোম থাকে। আর 23টা কেন থাকবে? কারণ যাতে 23টা স্পার্মের ক্রোমোজোম এবং 23টা ওভামের ক্রোমোজোম দুটো মিলেমিশে 46টা ক্রোমোজোম তৈরি হয়, সেই জন্য কিন্তু আমাদের গ্যামেট কোষে মিওসিস হয়, আর যার ফলে 23টা করে ক্রোমোজোম হবে। তাহলে অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, ইস্টের সন্ধান বা ফার্মেন্টেশন এবং মানুষের পেশি কোষে ঘটে যাওয়া অবাধ শোষণ অ্যানারোবিক রেসপিরেশন। আচ্ছা, অ্যানারোবিক রেসপিরেশন মানে কি? বাতাসের অনুপস্থিতিতে আমাদের যে রেসপিরেশন হয় সেটাকেই বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। ইস্টের ফার্মেন্টেশনের ফলে কি উৎপাদন হয়? ইস্টের ফার্মেন্টেশনের ফলে তোমরা জানো, খুব ভালো করেই জানো, যেটা ইথানল উৎপাদন হয়, তো যেটা সবাই খায় আর কি, ইথানল। আর উৎপাদন হয় কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে। সেরকম অবাধ শোষণেও কিন্তু উৎপাদন হয় আমাদের পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, বা পাইরুভেট। এখানে এই যে পাইরুভেট এবং এই যে ফার্মেন্টেশন উৎপাদন, এই ফার্মেন্টেশন এই পদ্ধতিগুলো মধ্যে একটা মিল আছে, ইস্টের মধ্যে আর মানুষের পেশিকোষের মধ্যে একটা মিল আছে। সেই মিলটা কি? এই দুটোই মনে রাখবা, সাইটোপ্লাজমে ঘটে। ফার্মেন্টেশন এবং অবাধ শোষণ, যেখান থেকে পাইরুভেট উৎপাদন হয়, এই দুটো প্রক্রিয়ায় কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে ঘটে। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, নেক্সট কোশ্চেনটা আমাদের আছে, কোষের ড্যাশে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। একটু আগে বললাম গ্লুকোজ থেকে পাইরুভেট কোথায় তৈরি হয়? সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, সেগুলি যা দেশ প্রবেশের অনুমতি দেন। সেগুলি কি প্রবেশের অনুমতি দেন? সিলেক্টিভলি যারা পারমিয়েবল হয় তারা মনে রাখবে, দেখো একটা দ্রবণে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সলভেন্ট, একটা হচ্ছে সলিউট। সলভেন্ট কোনটা? যেটা বেশি পরিমাণে থাকে, মানে যার মধ্যে আর কি কোনো কিছু তুমি গুলতে চাও, যেমন জলের মধ্যে অনেক কিছু গুলতে চাও, সেটাকে সলভেন্ট বলা হবে। আর যেটা তুমি বাইরের থেকে মেশাচ্ছ সেটাকে বলা হয় সলিউট। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সলিউট। আর এটাকে বলা হয় সলভেন্ট। বোঝা গেল। তাহলে এখানে দেখো কোন অপশনটা ঠিক হবে। তাহলে অর্ধভেদ্য পদে কি করে? এই যে সলভেন্ট দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই সলভেন্টটাকে কিন্তু তারা প্রবেশ করতে দেয়, অর্ধভেদ্য পদ্মার মাধ্যমে তারা কিন্তু প্রবেশ করে যায় ভিতরে, কিন্তু সলিউট কিন্তু প্রবেশ করতে পারে না। বোঝা গেল। তাহলে অপশান নম্বর কোনটা সঠিক হবে? দ্রাবক বা সলভেন্ট মানে কি? সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, আর সলিউট মানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে দ্রাবক। ঠিক আছে। তাহলে দ্রাবক বা কোনোটির অণুই নয়, তাহলে কোনোটির অণু নয়, এটা ভুল হয়ে যাবে। শুধুমাত্র দ্রাবক অণু, কিন্তু দ্রাব অণু নয়, এটাই অবশ্যই ঠিক হবে। দ্রাবক অণু শুধুমাত্র প্রবেশ করতে পারে অর্ধবেদ্য পদ্মার মাধ্যমে বা সিলেক্টিভলি পারমিয়েবল মাধ্যমে, কিন্তু দ্রাব অণু কিন্তু প্রবেশ করতে পারে না। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোন কোষ অঙ্গাণুটির টক্সিন বা ড্রাগের বিষাক্ততা দূর করতে সাহায্য করে, বা ডিটক্সিফিকেশন, যাকে কি বলা হয়? ডিটক্সিফিকেশন। তাহলে ডিটক্সিফিকেশনে কে সাহায্য করে? রাইবোজোম, নাকি মাইটোকন্ড্রিয়া, নাকি এন্ডোপ্লাজম রেটিকুলাম, নাকি গলগি বডি? তোমরা এটা আমাকে কমেন্টে জানাও, দেখি তোমরা কে পারো। এটা অ্যাকচুয়ালি উত্তর হবে
আচ্ছা, তোমরা কমেন্টে আগে জানাও, তারপরে আমি উত্তরটা দিচ্ছি। দেখো, উত্তরটা হবে এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম। এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম কেন হবে? কারণ এন্ডোপ্লাজমীয় রেটিকিউলামে বা ইআর এর দুটো অংশ থাকে। তোমরা জানো ইআর এর দুটো অংশ থাকে, একটা হচ্ছে এস ই আর, যেটাকে স্মুথ এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম বলে, আর একটা হচ্ছে আর ই আর, যেটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলা হয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন? কারণ এর বাইরে ছোট ছোট এরকম রাইবোজোম থাকে, যার জন্য রাফ বা মানে রাফের মতো দেখায় আর কি, মানে এবড়ো খেবড়ো দেখায়। আর এসিআর হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজম, স্মুথে কোনো রকম ইয়ে থাকে না, রাইবোজোম থাকে না, তো ফলে এটা পুরোপুরি স্মুথ হয়। বোঝা গেল? তাহলে এখানে কি বলছে, বিষাক্ততা দূর করে, সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইআর এর মধ্যেও যদি অপশান থাকে যে স্মুথ নাকি রাফ, তাহলে বলবা যে এস ই আর অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু টক্সিন বা ড্রাগের বিষাক্ততা দূর করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কেন কেন একটি অদ্ভুত বা অয়াড অঙ্গাণু হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমাদের কোষের মধ্যে যেই অংশগুলো থাকে, যে অঙ্গাণুগুলো থাকে, অর্গানিলগুলো থাকে, সেগুলোর মধ্যে দুটো জিনিসকে অয়াড অর্গানিল বলা হয়। দুটো অর্গানিলকে কি বলা হয়? অয়াড অর্গানিল। সেগুলো কি? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর দুই নম্বর হচ্ছে প্লাস্টিড। এই দুটো অর্গানিলকে কিন্তু আমরা অয়াড অর্গানিল বলি। কেন বলি? কারণ এদের মধ্যে দেখো, কোষের মধ্যে তো ডিএনএ আছে, এবার কোনো অর্গানিলের মধ্যেও ডিএনএ থাকবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়, সেই জন্য অয়াড অর্গানিল বলা হয়। তো এর মধ্যে ডিএনএ তো থাকে প্লাস রাইবোজোমও থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী কী থাকে? ডিএনএ থাকে প্লাস রাইবোজোমও থাকে, এই কারণে এদেরকে অয়াড অর্গানিল বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোষের নিউক্লিয়াস ছাড়াও আর কোন দুটি কোষ অঙ্গাণু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে? সেম কোশ্চেন বলে দিলাম, মাইটোকন্ড্রিয়া এবং গলগি বডি? না, একদমই না, মাইটোকন্ড্রিয়া গলগি বডি হবে না, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। প্রথম অপশান, প্রথম কোশ্চেন দেখেই কিন্তু আনসার তোমরা দিয়ে দেবে না, দুটোই পড়বে তারপরে আনসার দেবে। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডিএনএ এবং রাইবোজোম পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন অণুটি কোষের শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি নামে পরিচিত? কোনটা? এনার্জি কারেন্সি মানে আমাদের শরীরে যে এনার্জি দেয় সেটা কি? সেটা হচ্ছে এটিপি। আমাদের এটিপি কিন্তু শক্তি দেয়, আর সেই জন্য এটিপি কি বলা হয়? শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি। নিচের কোন সেলুলার উপাদানটি কোষের প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত? ফ্যাক্টরিতে কি হয়? ফ্যাক্টরিতে কোনো প্রোডাক্ট তৈরি হয়। প্রোটিন ফ্যাক্টরি মানে কি? যেখানে প্রোটিন উৎপাদন হয়, যেখানে প্রোটিন উৎপাদন হয় সেটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তো সেটা কোথায় উৎপাদন হয় প্রোটিন? রাইবোজোমে। আমি যখন স্ট্রাকচার পড়াচ্ছিলাম তখনই বললাম তোমাদেরকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রোক্যারিওটিক কোষের নিচের কোন বৈশিষ্ট্যটি, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো, কোনটি ভুল সেটা নির্বাচন করো। দেখো, পর্দা ঘেরা কোষ অঙ্গনে উপস্থিত, আমি কি বলেছিলাম? প্রো মানে কি? পুরনো। মানে পুরনো মানে আগেকার, অর্থাৎ যখন পৃথিবী নতুন নতুন সৃষ্টি হয়েছে তখনকার কোষগুলো, তখন যে প্রথম কোষগুলো তৈরি হয়েছে, যখন পৃথিবীতে প্রথম কোষের আবিষ্কার হয়েছে তখন যে কোষগুলো তৈরি হয়েছে সেগুলো সবই পর্দা ঘেরা কোষাঙ্গনে ছিল না। তার মধ্যে কোষাঙ্গনে যেগুলো ছিল সেগুলো পর্দা ঘেরা ছিল না, পর্দাবিহীন ছিল, অর্থাৎ এটা ভুল হয়ে যাবে। তো এটা আমাদের কারেক্ট আনসার। তাহলে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলো একবার জেনে নাও। দেখো, নিউক্লিয়াস অঞ্চলে নিউক্লিয়ার নামে পরিচিত, অর্থাৎ নিউক্লিয়াস থাকে না, কি থাকে? নিউক্লিয়য়েড থাকে, একক ক্রোমোজোম, আর হচ্ছে আকারে খুবই ছোট। ঠিক আছে। উদ্ভিদ কোষের কোথায় বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে? তাহলে তোমাদের যেমন বর্জ্য পদার্থ থাকা সঞ্চিত হওয়ার জন্য জায়গা আছে, তেমন উদ্ভিদের কোথায়? উদ্ভিদের সেটা হচ্ছে ভ্যাকুইল। উদ্ভিদ কোষের ভ্যাকুইলের মধ্যে কোষেরও মানে বর্জ্য পদার্থ সঞ্চিত হওয়ার জন্য জায়গা আছে, সেটা হচ্ছে ভ্যাকুইল। ভ্যাকুইলের মধ্যে কিন্তু উদ্ভিদ অথবা প্রাণী কোষ দুটোই কিন্তু বর্জ্য পদার্থ অথবা খাদ্য বিভিন্ন কিছু সঞ্চয় করে রাখতে পারে। বোঝা গেল? তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন হচ্ছে, ক্লোরোফিল রঞ্জক কোষের নিচের কোন উপাদানের মধ্যে উপস্থিত থাকে? এটা সবাই জানো, উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল রঞ্জক কিন্তু উপস্থিত থাকে। প্রোক্যারিওটিক রাইবোজোমের সাব ইউনিট গঠন কোনটি? প্রো মানে কি বলেছি? পুরনো। আচ্ছা, রাইবোজোমের যদি বিষয়ে পড়ো তোমরা রাইবোজোম, তাহলে রাইবোজোম দুই রকম দেখতে পাবা, একটা হচ্ছে 70S, আরেকটা হচ্ছে 80S। ঠিক আছে, দুই রকম বলেছি, দুই রকম দেখতে পাবে, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। 70S যেটা, সেটা হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে তোমরা দেখতে পাবা, আর 80S যেটা তোমরা কোথায় দেখতে পাবা? যেটা হচ্ছে ইউক্যারিওটের ক্ষেত্রে, ইউ মানে নিউ, ইউক্যারিওটের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, 70S 80S এই দুটোর মধ্যে
সাব ইউনিট থাকে, অর্থাৎ দুটো করে ইউনিট থাকে। যেমন রাইবোজোমের গঠন তোমরা যদি দেখো তাহলে দুটো এইরকম দুটো গঠন থাকে, এই একটা গঠন আর একটা হচ্ছে এই একটা গঠন, এরকম দুটো গঠন থাকে। তো এটা একটা এস থাকে অর্থাৎ ইউনিট থাকে, এটা একটা ইউনিট থাকে। ইউনিটগুলো যদি তোমরা দেখো যেটা ইউক্যারিওটিক তার ক্ষেত্রে হয় 40s, 40s আর 60s। কী কী থাকে? 40s আর 60s। আর প্রোক্যারিওটের যেটা থাকে সেটা হচ্ছে 10 করে কমিয়ে দেবে, অর্থাৎ 40s থেকে 10 কমিয়ে দিলে 30s হলো 30s, আর 60 থেকে 10 কমিয়ে দিলে 50s। তাহলে দুটো ইউনিট কি প্রোক্যারিওটের দুটো ইউনিট হচ্ছে 30s আর 50s। তাহলে আনসার নম্বর কোনটা হবে? অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার, 50s অ্যান্ড 30s। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাও। চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন সেলুলার উপাদানটি বেশিরভাগ প্রোক্যারিওটে অনুপস্থিত থাকে? তাহলে কোন সেলুলার উপাদানটি প্রোক্যারিওটিকে অনুপস্থিত থাকে? প্রোক্যারিওটিকে অনুপস্থিত থাকে মনে রাখবা। দেখো, রাইবোজোম অপশন আছে, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম আর নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, এখানে পর্দা লেখা রয়েছে, বাট আমি বলেছিলাম যে প্রোক্যারিওটিকে কোনো পর্দা থাকে না, তাহলে নিউক্লিয়ার পর্দা, এটাই হবে কারেক্ট আনসার। নিচের কোনটিকে কোষের শক্তিধর পাওয়ার হাউস অফ সেল বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই দেখো গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। আমি বলেছি সাইটোপ্লাজমে, গ্লুকোজ থেকে পাইরুভেট কোথায় তৈরি হয়? সাইটোপ্লাজমে। এটা সাইটোপ্লাজমে তৈরি হলো। এবার সাইটোপ্লাজম থেকে এই যে পাইরুভেট, এটা কোথায় চলে আসে? এটা চলে আসে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু এটা চলে আসে। মাইটোকন্ড্রিয়া অনেকটা এরকম দেখতে হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে আসে। মাইটোকন্ড্রিয়ার এই অঞ্চলে, এই যে কিষ্টি বলতে যে ভাঁজ অঞ্চল, এই ভাঁজ অঞ্চলের মধ্যে কিন্তু আমাদের একটা প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমে অনেক এটিপি তৈরি হয়, সেটাকে বলা হয় ইটিএস, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই সিস্টেমের দ্বারা কিন্তু অনেক এটিপি তৈরি হয়, আর সেই জন্যেই কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই স্লেইডেন আর সোয়ানের নিয়ে। স্লেইডেন এবং সোয়ান কর্তৃক প্রদত্ত কোষ তত্ত্বটি বা সেল থিওরি নিচের কোন জীবের ক্ষেত্রে প্রযোজ্য না? দেখো, সেল থিওরি যেটা দিয়েছিল, উনি বলেছিল, মানে এনারা বলেছিলেন যে সব জীবই, প্রত্যেকটা জীবই সেল দ্বারা গঠিত। ঠিক আছে, প্রত্যেকটা জীবই সেল দ্বারা তৈরি হয়, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, প্রত্যেকটা জীবই কিন্তু হচ্ছে সেল দ্বারা গঠিত। ঠিক আছে, এবার অপশানগুলো এখানে দেখো, ভাইরাস, প্রাণী, ছত্রাক, শৈবাল। এখানে প্রাণী, ছত্রাক, শৈবাল এই যে তিনটি, এটা কিন্তু উদ্ভিদ আর প্রাণীর মধ্যে পড়ে, বাট এই যে ভাইরাস, এটা কিন্তু কোনো জীবের মধ্যেই পড়ে না। ভাইরাসে কিন্তু কোনো জীবন নেই। ভাইরাস মানে শুধুমাত্র একটা ডিএনএর এরকম তন্তু থাকবে, ডিএনএ বা আরএনএ, আর এর ওপর একটা প্রোটিন কোড থাকবে, এটাকেই কিন্তু ভাইরাস বলা হবে। তো এর মধ্যে কোনো জীবন থাকে না। এটা যখন আমাদের শরীরের বাইরে থাকে তখন এরা নির্জীব অবস্থায় পড়ে থাকে, কিন্তু যখনই শরীরে প্রবেশ করে যায় তখনই কিন্তু এরা জীবিত হয়ে যায়। তাহলে এরা জীব এবং অজীবের মাঝামাঝি স্থানে পড়ে ভাইরাস। তাহলে ভাইরাসের ক্ষেত্রে কিন্তু স্লেইডেন সোয়ানের প্রদত্ত কোষ থিওরিটা প্রযোজ্য হবে না। স্বাধীন অস্তিত্বে সক্ষম জীবনের ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে কোষ, বা মৌলিক একক সেটা হচ্ছে কোষ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে নিউক্লিয়াস এবং কোষ পর্দার মধ্যবর্তী জেলি সদৃশ পদার্থটাকে কি বলা হয়? দেখো, জেলি সদৃশ পদার্থ আমি পড়িয়েছিলাম, এই যে নিউক্লিয়াস আর এই যে কোষ, এর মাঝখানে যে হচ্ছে জেলির মতো পদার্থটা থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। ঠিক আছে, আর সাইটোপ্লাজম থেকে কি করবা? সাইটোপ্লাজম থেকে যদি বাকি অর্গানিলগুলো, অর্থাৎ নিউক্লিয়াস ছাড়া বাকি অর্গানিল যেগুলো থাকে, মাইটোকন্ড্রিয়া বলো, প্লাস্টিড বলো, বা তো আর আরও বিভিন্ন যে উপাদান মানে অঙ্গাণুগুলো রয়েছে, সেগুলো যদি তোমরা বাদ দাও তাহলে পড়ে থাকে সাইটোসল। বোঝা গেল? জল হ্রাসের কারণে কোষ প্রাচীর থেকে দূরে কোষের সংকোচন প্রক্রিয়াকে আমরা কি বলা হয়? দেখো, কোষ সংকোচন কেন হয়? কোষ সংকোচন হয় কারণ কোষের বাইরে কোষ সংকোচন হয়। এই দেখো, এটা হচ্ছে কোষ পর্দা আর ভেতরেরটা হচ্ছে কোষ। তাহলে কোষ কখন সংকুচিত হবে? যখন কোষটাকে কোনো একটা দ্রবণে রাখবো, যেই দ্রবণটা কোষের থেকে বেশি গাঢ়। কি বললাম? কোষের থেকে গাঢ় কোনো দ্রবণে যদি রাখি তাহলে কোষটা হচ্ছে সংকুচিত হবে। কেন হবে? কারণ এই যে বাইরে যে গাঢ় দ্রবণটা রাখবো ওটাকে বলা হয়, যেহেতু বাইরে গাঢ় সেহেতু সেই দ্রবণটাকে বলা হয় হাইপারটোনিক দ্রবণ। যদি বাইরে হালকা হতো তাহলে তাকে বলা হতো
মানে পাতলা হতো, বাইরে যদি গাঢ় না হয়ে পাতলা হতো তাহলে সেই দ্রবণটাকে বলা হতো হাইপোটোনিক, কিন্তু গাঢ় বললে সেটাকে হাইপারটোনিক দ্রবণ বলা হয়। তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু এটা। যখন হাইপারটোনিক কোনো দ্রবণে কোনো সেলকে রাখা হবে তখন কি হবে, বাইরে যেহেতু গাঢ়ত্ব বেশি সেহেতু কোষের থেকে জল বা যেটা দ্রাবক সেটা বেরিয়ে আসে বাইরে, এবং বাইরের দ্রবণ যাতে কমে মানে একটু পাতলা হয় তার জন্য বাইরে বেরিয়ে আসে, আর ভিতরে যেহেতু জল বেরিয়ে আসছে কোষ থেকে তাই কোষটা কিন্তু সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, সংকুচিত হয়ে গেলে সেই প্রক্রিয়াটাকে বলা হবে প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস বোঝা গেল, সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্লাজমোলাইসিস। এর সাথে তোমাদের আরেকটা বিষয় শিখিয়ে দিই যে যদি দ্রবণটাকে এবার মানে এই প্লাজমোলাইসিস অবস্থার পরে, প্লাজমোলাইসিস হয়ে গেল, এরপরে যদি কোষটাকে এরকম সংকুচিত কোষ, সেই সংকুচিত কোষের বাইরে এটা হচ্ছে কোষ প্রাচীর, এই কোষ এরপরে যদি এটাকে যদি তুমি কোনো হাইপোটোনিক অর্থাৎ বাইরের দ্রবণ যদি হালকা হয় সেই হাইপোটোনিক দ্রবণের মধ্যে তুমি যদি রাখো তাহলে কি হবে, বাইরে থেকে কিন্তু জল বা দ্রাবক ভিতরের দিকে চলে আসবে। ঠিক আছে, তো সেই সময় ওই কোষটা কিন্তু সংকুচিত অবস্থা থেকে আবার প্রসারিত হয়ে ঠিকঠাক অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, এরকম কিন্তু আবার পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। তো এটাকে বলা হয় ডিপ্লাজমোলাইসিস। বোঝা গেল, ডিপ্লাজমোলাইসিস এখানে কারেক্ট আনসার হবে না, বাট এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিপ্লাজমোলাইসিস। বোঝা গেল। এরপরে দেখো আরেকটা জিনিস এখানে তোমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে সাইটোলাইসিস। সাইটোলাইসিস দেখো এখানে অপশানে রয়েছে সাইটোলাইসিস, এই বিষয়টাও কি সেটা একটু জেনে নাও। যে কোষের মধ্যে ধরো এই কোষের মধ্যে তুমি জল ভরেই যাচ্ছ, এর মধ্যে জল এসেই যাচ্ছে, চারিদিক থেকে জল আসছে, জল আস্তে আস্তে কোষটা একসময় ফেটে গেল। কোষটা যখনই ফেটে যাবে সেই প্রক্রিয়াটাকে বলা হয় সাইটোলাইসিস। আর সালোক সংশ্লেষ তোমরা সবাই জানো। বোঝা গেল। নেক্সট টপিকে আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে, একটি একক কোষযুক্ত নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? একক কোষ একটাই কোষ, তার মধ্যে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ একটা ডিম্বাণু থাকলো, সেই ডিম্বাণুর মধ্যে শুক্রাণু বা স্পাম আসলো, এসে সেটাকে ফার্টিলাইজ করে একটা এক কোষীযুক্ত 46টা ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ তৈরি করে, যাকে বলা হয় জাইগোট। সাইটোপ্লাজম হলো একটি জেলি সদৃশ তরল যা ড্যাশের মধ্যে উপস্থিত থাকে। কোথায় উপস্থিত থাকে? নিউক্লিয়াস এবং কোষপর্দার মাঝে উপস্থিত থাকে। রিপিট হলো কোশ্চেনটা, সেই জন্য আর বোঝাচ্ছি না। নেক্সট কোশ্চেন হচ্ছে ড্যাশকে কোষের শক্তিঘর বলা হয়, অনেকবার হলো। মাইটোকন্ড্রিয়া কোন কোষের সবচেয়ে বাইরের আবরণ কোনটি, যা কোষের উপাদানগুলিকে তার বাইরের পরিবেশ থেকে পৃথক করে রাখে? সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। বোঝা গেল, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বা কোষপর্দা, বাংলায় বললে কোষপর্দা। এরপরে কোষের নিরক্ষীয় প্লেট বা ইকুইলেটারাল প্লেট কোষের কেন্দ্রে ক্রোমোজোমগুলির সারিবদ্ধতা বা মাইটোসিস কোন ধাপে গঠন করে? তাহলে কোন ধাপে গঠন করে যদি আমি বলি, তাহলে দেখো তোমরা মনে রাখবা যে কোষের যে বিভাজন দুটো পদ্ধতি ঘটে, একটা হচ্ছে মাইটোসিস, একটা মিওসিস। আগে বলেছি আমি মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস হচ্ছে আমাদের দেহ কোষে ঘটে। কোথায় ঘটে? আমাদের দেহের যে বিভিন্ন কোষ আছে সেখানে মাইটোসিস ঘটে। আর মিওসিস কোথায় ঘটে? যেখানে আমাদের স্পাম তৈরি হয়। ঠিক আছে, স্পাম বা ওভাম তৈরি হয় সেখানে হচ্ছে, অর্থাৎ জনন কোষে কিন্তু আমাদের মিওসিস প্রক্রিয়ায় বিভাজন হয়। এই যে মাইটোসিসের 4টে স্টেজ আছে, একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ, একটা হচ্ছে টেলোফেজ। বোঝা গেল, এই 4টে স্টেজ আছে। এই 4টে স্টেজের মধ্যে বিভিন্ন ধাপে বিভিন্ন কিছু হয়। এখানে বলেছি ইকুইলেটারাল প্লেট বা নিরক্ষীয় প্লেট বা নিরক্ষীয় অঞ্চলে, মানে ক্রোমোজোমগুলো যখন সজ্জিত থাকে নিরক্ষীয় অঞ্চলে, এরকমভাবে নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো সজ্জিত থাকে, সেটাকেই বলা হয় এই যে ইকুইলেটারাল প্লেট। আর এই প্রক্রিয়াটা কখন হয় মনে রাখবা, মাঝখানে অর্থাৎ মিডিলে থাকে। মিডিল প্রথম অক্ষর কি? এম ফর হচ্ছে মেটাফেজ। মেটাফেজেই কিন্তু আমাদের মাঝখানে ক্রোমোজোমগুলো একসাথে সারিবদ্ধভাবে থাকে। ঠিক আছে, বোঝা গেল। তো আজকের লেকচার এই পর্যন্ত। দেখো এখানে অনেকগুলোই কোশ্চেন আছে আমাদের অ্যানিম্যাল সেল, প্লান্ট টিস্যু নিয়ে। তো আমি সবকটা নিয়েই ভিডিও বানাবো, ভিডিও বেশি বড় যাতে না হয়, তোমাদের যাতে ভালো করে মুখস্থ হয়, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারো, সেই জন্য আমি ছোট ভিডিও বানালাম। এরপরে তোমরা যদি সাপোর্ট দেখাও আরও বড় বড় ভিডিও বানাতে পারবো আমি। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নেক্সট পার্টটা, এই ভিডিওর নেক্সট পার্টটা, মানে কোর্সের পিডিএফের নেক্সট পার্টটা দেখতে হলে তোমরা আজকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর এই যে পিডিএফ এটা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া হবে। থ্যাংক ইউ।